করছেন, ভিআইপি কে কে করছেন, এই যে এখানে ভিআইপি আছে, তার মানে এগুলো আপনার থাকার কথা না। আপনি এসে করছেন কোনো কারণে, কিন্তু এখন থেকে আমরা বুঝে বুঝে কাজ করব এবং ট্যাক্স রিপেয়ারের জন্য যারা ইনভেস্ট করে তারা বড় বড় পলিসি করে। সুতরাং আমার তো ওই পেজ সেটার বোনাস মিস করার কোনো সুযোগ নেই। আমরা কি আছি? তাহলে এবার আসেন, জনাব কামাল হোসেন, তার ইনকাম হলো 60 লাখ, ওনার করযোগ্য আয় কত? 55,50,000। তাহলে উনি 55,50,000-এর 20%, মিনিং হলো 11,10,000 টাকা ইনভেস্ট করতে পারে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য। কথা ক্লিয়ার? এই টাকাটা ইনভেস্ট করতে পারে ট্যাক্স রিবেটের জন্য। এখন তার ওই টাকা যদি ওই ট্যাক্স রিবেটেবল খাতে ইনভেস্ট না করে, তাহলে তার ট্যাক্স দিতে হবে কত, ওইটা আগে বের করি। দেখেন এখানে আমরা যে সূত্রটা জেনে গেছি, 3.5 লাখ পর্যন্ত 0% ট্যাক্স দিতে হয়। তাহলে 3.5 লাখ 0% মানে 0 টাকা নাকি? পরবর্তী 1 লাখ, 1 লাখের 5% কত? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা দিতে হবে তার ট্যাক্স। পরবর্তী 4 লাখের জন্য 10%, 4 লাখের 10% হলো 40,000 টাকা। পরবর্তী 5 লাখের জন্য 15%, 5-15 75,000 টাকা। পরবর্তী 5 লাখের জন্য 20%, 1 লাখ টাকা। কি খুব সহজ না? এখানে কোনো অ্যালজেব্রা সূত্র নাই, শুধু গুণ ভাগ যোগ এই জিনিসগুলি। সো সবকিছুই আসলে বেসিক। এই বেসিকের উপর খেলা। বলা হচ্ছে success lies in relentless execution of the basic. Success lies in relentless execution of basics. সফলতা নির্ভর করে, রিলেন্টলেস মানে অবিরাম, এক্সিকিউশন মানে বাস্তবায়ন। সাকসেস লাইজ ইন রিলেন্টলেস এক্সিকিউশন অফ বেসিক। সফলতা নির্ভর করে অবিরাম বেসিকটাকে অ্যাপ্লাই করা, বেসিকটাকে অ্যাপ্লাই করা। তো আমাদের বেসিক কি? আমরা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের বেসিক কি? প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার খোঁজা, প্রসপেক্টিং করা। 10-7-4-1, 10-7-4-1 এগুলি কোড। 10 জনকে কল করতে হবে। 10-7-4-1 কল, কন্টাক্ট, প্রেজেন্টেশন, একটা ক্লোজ। আপনি আমি আমরা, যেহেতু আমাদের কোনো পারপাস নেই, যেহেতু আমাদের কোনো লক্ষ্য নেই, এজন্য আমাদের ইনকামও পাওয়া নাই। আমরা যদি পারপাসিভলি একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসাবে মন প্রাণ দিয়ে সর্বোচ্চটা দিয়ে লেগে থাকতাম, তাহলে আমাদের কাজটা হয়তো ওই বেসিকটাকে অ্যাপ্লাই করব। এখন থেকে যদি সিদ্ধান্ত নেন, আজকে থেকে ইয়াস আমি যে 4 দিন আছে 5 দিন আছে এই মাস শেষ হতে 5টা পলিসি করব, এবং আমার আজকে থেকে আমার কাজের কৌশল হবে ক্লোজ এ পলিসি ডেইলি। একটা পলিসি ক্লোজ না করা পর্যন্ত বাসায় ফিরবো না। এই যে 10-7-4-1 এই প্রতিদিন এই কাজটুকু যদি আমরা করি, বেসিকটা করি, এবং বড় বড় কাস্টমার বড় বড় জায়গায় সাহস করে যদি এগিয়ে যাই, তাহলে আমাদের কোনো ইনকামের অভাব হবে না। ওই জায়গায় তো আমরা আছি নাকি? আমরা কি আছে? তাহলে এই ভদ্রলোকের পরবর্তী 5 লাখের পরে 37 লক্ষ টাকা বাকি আছে। 5 লাখের পরে, লাস্ট 5 লাখের পরে আরো 37 লক্ষ টাকা আছে। সেটার উপর কত টাকা পাবে? ট্যাক্স দিতে হবে 25%, যে অ্যামাউন্টটা হলো 9,25,000 টাকা। ট্যাক্স দিয়ে তো মোটামুটি খালাস। এই জন্য ট্যাক্স মকুব পাওয়ার জন্য মানুষ এগালি ওয়েট করে। সো এটা ওই জায়গায় ইনভেস্ট করবে যেখানে ভালো ভালো কি রিটার্ন আছে, সিকিউর জায়গা। সো
ওই 11,10,000 টাকা দিয়ে যদি একটা পলিসি কিনে ভদ্রলোক, তার 15% কত টাকা? 1,66,500 টাকা। সো তার টোটাল ইনভেস্টমেন্ট করযোগ্য আয় হয়েছিল, তার গভর্নমেন্টকে যদি ইনভেস্ট না করতেন তাকে দিতে হতো 11,45,000 টাকা। যেহেতু উনি ওই টাকাটা ট্যাক্স ডিবেটেবল একটা প্রধান খাত হলো লাইফ ইন্স্যুরেন্স সে প্রিমিয়াম, ওই প্রিমিয়ামটার কারণে উনি 1,66,500 টাকা কি পাবে? মওকুফ পাবে, রিবেট পাবে। সেটা দাঁড়ায় ওই টাকাটা মাইনাস দিলে 9,78,500 টাকা। তাহলে তার লাভ হলো না ক্ষতি হইল? লাভ হইল। সাথে আবার বড় একটা কভারেজ সেফটি নেটে থাকে। সো ইটস এ হিউজ বেনিফিট। যদি আপনি লাইফ ইন্স্যুরেন্সটা বুঝে থাকেন, আপনি যদি সেভাবে প্রেজেন্ট করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাস্টমার কিনতে বাধ্য। টেনশন দেনে কে দিয়ে দেনে দি, কোন টেনশন দিবেন আপনি? পেনশন খাবেন ঘুমাই ঘুমাই। কাস্টমার আপনার সাথে কথা বলে ঘুমাইতে পারবে না প্রিমিয়াম না দেওয়া পর্যন্ত। এমন প্রেজেন্টেশন শিখবেন, তার কিছুটা ঝলক আমি দেখাবো কেন ইন্স্যুরেন্স ইনভেস্ট করবেন। এখন দেখেন ভদ্রলোক এখনো পর্যন্ত তার ইনভেস্টমেন্ট জিরো, কিন্তু সে কত টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য? 11,10,000 টাকা। সো 11,10,000 টাকা উনি ইনভেস্ট করলে 1,66,500 টাকা রিবেট পাবে। টোটাল তখন তার ইনভেস্টমেন্ট মানে ট্যাক্স দিতে হবে 9,78,000 টাকা। সো এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। এখন কেন ম্যাট লাইফ, ওয়াই নট অন্য জায়গায়? কি জসু ছবি তুলতেছে? তুলবেন? জটিল মনে করলে জটিল, সহজ যদি মনে করেন খুবই সহজ। সো এখানে অত জটিল কিছু নাই। কিছু ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে, মনে না রাখলেও এখন মোবাইলে মনে করে দেয় নাকি? ওই যে কত টাকা সীমা, একটা স্লাইড যদি ওখানে নাও থাকে, আপনি ট্যাক্স নিয়ে যদি গুগল করেন এখানে চলে আসবে বাংলাদেশের ট্যাক্স রিটার্ন রেট। সো কেন ম্যাট লাইফে ইনভেস্ট করবে? এটা বেস্ট লাইফ ইন্স্যুরার in Bangladesh, one of the best company in the world. 157 বছরের পুরনো কোম্পানি, বাংলাদেশে 73 বছর ধরে আমরা সার্ভিস দিচ্ছি নাকি? মিথ্যা কথা? হ্যাঁ। দেন এটা ট্রিপল এ রেটেড কোম্পানি। মিনিং হলো আমাদের যে 10-11 লাখ কাস্টমার আছে, প্রত্যেকটা কাস্টমার যদি এট এ টাইম কোনো জৈব দুর্ঘটনায় মারাও যায়, আমরা কি আমরা টাকাটা পেমেন্ট দেওয়ার পুরো রাজার মতো থাকবো। ওই রকম একটা কোম্পানিতে আপনারা আছেন, নিজেদের জন্য আরেকটা কেন আমরা ঘুমাইতে পারি এখনো? সো এই জায়গায় আমরা মাথায় রাখবেন, গত বছর 2024 আমরা টোটাল ক্লেম দিয়েছি 2,895 কোটি টাকা। এইগুলো এক একটা আমাদের অ্যাসেট। সো এখানে সুন্দর একটা রিটার্নও পাওয়া যায়, আকর্ষণীয় মেয়াদ পূর্তি 16 বছর, মানে 16 বছর ধরে, যদি 18 বছর ধরে, যদি 18 বছরের পলিসি করে, যদি 20 বছরের পলিসি করে, 20 বছর ধরে একই রেটে ট্যাক্স রিবেট পেতে থাকবে। সঞ্চয়পত্রে 5 লাখ টাকা ইনভেস্ট করলে পরের বছরও 5 লাখ করতে হবে। আর আমাদের এখানে একবার ইনভেস্টমেন্ট, যতদিন পলিসি প্রিমিয়াম দিবেন ততদিন ধরে ট্যাক্স রিবেট পেতে থাকবে। জামালাহীন আমরা বছরের পর বছর ট্যাক্স, বড় ট্যাক্স পেইং কোম্পানি হিসাবে পুরস্কৃত হই। এইবার খেলা হলে এই জায়গায়, খেলা হলে এই জায়গায় কেন লাইফ ইন্স্যুরেন্স? হ্যাঁ দেখেন, এই যে মিস্টার কামাল হোসেনের যে উদাহরণটা আমরা দিয়েছিলাম, কামাল হোসেনের একটা 18 বছরের 3PB কিনছে 11,10,000 টাকা। আমরা যদি সব কভারেজ, কি কি কভারেজ, ডব্লিউপি সিসি 40 লাখ টাকা, সিসি কত? সিসি কত নিতে পারে? 40 লক্ষ টাকা। 25টা রোগের কভারেজ, স্ট্রোক, ক্যান্সার, হার্ট, মানে এভাবে যত রোগ আছে সবগুলো পাবেন। আর না হলে তো 4টা আছে নাকি, কঠিন কঠিন রোগ যেগুলি, এগুলি বলবেন 25টা রোগের জন্য 40 লক্ষ টাকা কভারেজ। দেন ডব্লিউপি থাকবে, আইবিআরও থাকবে।
স্যার এত টাকা দিলে তো কাস্টমার মারা যায়। কাস্টমারের আছে, আপনি দিতে অসুবিধা যার নাই তার জন্য চিন্তা করবেন, যার আছে তারা বেশি বেশি দিবেন, হাইলাইট করবেন। এই পলিসিতে সর্বোচ্চ আমি হিসাব করে দেখছি 4,47,00,000 টাকার কভারেজ দেওয়া যায়। আমরা কি আছি? হ্যাঁ, কত টাকা দিচ্ছে? 11,10,000 টাকা বাৎসরিক। কিন্তু তার আমি বলে থাকি 4,47,00,000 টাকার একটা এফডিআর, শান্তির এফডিআর। স্যার এটা লাইফ ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট, তো এটাকে আমি বলি শান্তির এফডিআর। বলো শান্তি কেন? স্যার আপনার যদি খোদা না করো এই পলিসির আওতায় আপনার যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনি যদি হাত ভাঙেন, পা ভাঙেন, এগুলো হলো নেগেটিভ কনোটেশন। আপনি করবেন স্যার আমাদের এই পলিসির আওতায় কোনো কাস্টমার হ্যাঁ কোনো কাস্টমার যদি খোদা না করুক এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক করে নিশ্চয় বাংলাদেশে ইউনাইটেডে বা এবার কেয়ারে ভর্তি হবে স্যার। ভর্তি হলে স্ট্যান্ডিং করেন বা ওপেন হার্ট করেন, 15-20 লাখ টাকা খরচ হবে, আর আমার কোম্পানি দিবে 40 লাখ। এই জন্যই শান্তি। আপনি স্যার ওই হসপিটালের বেডে শুইয়া যখন ডাক্তার কাশি দিয়ে কাটাকাটি করবে তখনও আপনার একটা শান্তি শান্তি ফিল হবে। কারণ কি? 40 লক্ষ টাকা কি আমরা আছে কিনা? তো কেন শান্তির এফডিআর বলছি স্যার? ওই বিপদে কি হবে মানুষের? আপনার কি 1 কোটি টাকা কোথাও এফডিআর করা আছে? চিকিৎসা করলে যত বড় লোক তত বড় এফডিআর দেবে, 5 কোটি 10 কোটি, এটা কোনোদিন থাকে না স্যার। আমি আসছি এই যে ট্যাক্স ডিবেটের সময়, ট্যাক্স ডিবেট পাওয়ার জন্য ইনভেস্টমেন্টের সময়, আর আমার পলিসির কভারেজটা আপনাকে দেখা, এই জন্যই শান্তি বলি। কারণ আপনার জমি জমা বিক্রি করতে হবে না, ওই সময় কম টাকা পাবেন, চিন্তা টেনশন আরো টেনশনের পালপিটেশন বাড়বে। এই জিনিসটা রিমুভ করার জন্য স্যার আমি আসছি। মানে যখন আপনার বিপদ ঘটবে তার অনেক আগে, যাতে করে আপনি ওই শান্তিটা এনজয় করতে পারেন। আমরা কি আছি কিনা? লাইফ ইন্স্যুরেন্স এমন ভাবে প্রেজেন্ট করবেন, প্রতি প্রেজেন্টেশনের পলিসি হবে যদি আপনি সেটা মন থেকে করেন। আমরা কি আছি? তাহলে কি দেখেন এই পলিসিতে ভদ্রলোক 11,10,000 টাকা দিয়ে কি করলো? বীমার কভারেজ নিল, ঝুঁকি নিল। আসলে ঝুঁকির পরিমাণটা 4,47,00,000। এটা অ্যামাউন্টে বলি, আমি তাড়াহুড়ো করে অ্যামাউন্টটা বলতে পারি না, হিসাব লিখতে পারি না। সঞ্চয়পত্র কিনতে পারবে কত? সর্বোচ্চ 5 লাখ। ওখানে কি ঝুঁকির কভারেজ আছে? নাই। 1 বছর পর আর্থিক রিটার্ন কত টাকা রিটার্ন পাচ্ছে? এখন 3PP তে বোনাস রেট হলো 1056 টাকা। আপনারা বলেন স্যার অনেক কম স্যার, এগুলো পলিসি বিক্রি করতে পারেন। আসলে আপনি চান না বলে পলিসি বিক্রি করেন। কাস্টমারকে আপনি ভয়ে ভয়ে বলেন এটা কম হলে আপনি 4,47,00,000 দিচ্ছেন আর একটু রিটার্ন কম দিচ্ছেন, এটা নিয়ে আপনি এত হেসিটেট করেন। কাস্টমারের এটা চিন্তা নেই। এমনও দেখা গিয়েছে গত 2 মাস আগে একটা পলিসি উঠছে 4,35,000 টাকা, যার 2 লাখ টাকা হলো বেসিক প্রিমিয়াম, 2,35,000 টাকা হলো এন্ডেজের প্রিমিয়াম। আসলে ঝামেলা আমার মনে, এই লোকটার কারণে আমার জীবন শেষ হয়ে গেছে। আমার মার কারণে, আমার বাপের কারণে, আমার বন্ধুর কারণে, আমার বউয়ের কারণে, আমার হাজবেন্ড। কোন লোকটা? সামনে ওনার জন্য। আমার দিকে কয়টা আছে? না, 3টা। 5 এর মধ্যে 3, 60%। তাইগে আমি যাচ্ছি না, আমি প্রসপেক্টিং করছি না, আমি রেগুলার বেসিসে আমার যে রেসপন্সিবিলিটি সেটা নিচ্ছি না, বিদায় আমি ধরা খাচ্ছি। আমাদের ইনকামের অভাব হতো না, আপনাদের মতো ডেজিগনেশন নিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, 8-10 লক্ষ টাকা, বাড়ি আছে 3-4টা ফ্ল্যাট আছে, নিজে গাড়ি চালায়। ওয়াই আপনি ঢুকতেছেন? কারণ আপনার ভিতরে ঝামেলা। এই ঝামেলাহীন ভাবে আজকে থেকে আসেন, আমরা এগিয়ে যাই। সো যেটা বলতেছিলাম, 1 বছর পর খোদা না করুক যদি আমাদের কোনো কাস্টমার এই পলিসির আওতায় মারা গিয়ে থাকে, তাহলে কি হবে? 1,20,00,000 প্লাস ওই বোনাস 7,72,000 টাকা বোনাস।
তার ফ্যামিলিকে দিয়ে দিব। যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, নো, 1,20,000 যোগ 50 লাখ, আমরা প্লাসের সুবিধা দিতে পারি সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত। চিকিৎসা সুবিধা কত দিব? মানে 50 লাখের 15%, 7,50,000, ঠিক আছে? তারপর সে যেহেতু মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, তার বাচ্চা প্রতি মাসে 2,40,000 টাকা করে পাবে। বাচ্চা কোন ইউনিভার্সিটিতে, পুরো ফ্যামিলির জন্য একটা বিশাল একটা সাপোর্ট। এখন না, যখন স্যার বিপদে সবকিছু সবাই পালাই বেড়ায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সেই মুহূর্তে স্যার আমার পলিসি আপনার গার্ডিয়ান হিসেবে কাজ করে। ওই দিন এক এজেন্সিতে জিজ্ঞেস করলাম, এই কঠিন পরিস্থিতিতেও সে পলিসি করছে, ভাই কেমনে পলিসি করলেন? ওই কাস্টমারের সাথে, কাস্টমার রাজি, নিম রাজি হবে না আজকে না পরের মাসে। তখন তাকে বললাম, ভাই আপনি তো আপনার ছেলে মেয়ের গার্ডিয়ান। বলে হ্যাঁ, ফ্যামিলি আপনি চালান। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর মাধ্যমে, ভগবানের মাধ্যমে যে যেভাবে বিশ্বাস করেন, কিন্তু পরিশ্রমটা তো আমি করে, আমি নাকি? বলে হ্যাঁ গার্ডিয়ান। তা আপনার কি কোনো গার্ডিয়ান আছে স্যার? হার্ট অ্যাটাক করলে 10 লাখ টাকা ধার দিবে, অ্যাক্সিডেন্ট করলে 5 লাখ টাকা দিবে। বলে ভাই না, এভাবে তো চিন্তা করি না। স্যার MetLife আজকে থেকে আপনার ফিনান্সিয়াল গার্ডিয়ান, নিজেদের জন্য করা যাবে বলেছি, সাথে সাথে করলো। সো এইটা বিউটি হলো এই জায়গায়। এরপরও কিন্তু বুস্টার ডোজ দিই নাই, এরপর একটা বুস্টার ডোজ আছে। কি সেটা? আমাদের প্রথম বছরে আমরা বোনাস কত দিব? 6,72,000। যোগ ট্যাক্স 1,66,000 কত টাকা কি পায়? 1,66,500 টাকা রিবেট পায় না, মওকুফ। ওই টাকা তো ইনভেস্ট, তার ইনকাম নাকি? কিসের জন্য ইনকাম হয়েছে? ইন্স্যুরেন্স ইনভেস্ট করার জন্য ইনকাম হয়েছে। তাহলে এটা কত টাকা? 1,66,500। এটা কত হয়? 5, 7, 13, 8 না 9? এটা ইচ্ছে করে লিখছি, এটা হবে 8, কিন্তু লিখছি 9। কারণ কি জানেন? আপনারা আমার সাথে আছেন। হ্যাঁ, এটা 8 হবে। গুড, এগুলো ইচ্ছে করে লিখছি যাতে করে আপনারা আমার সাথে আছেন কিনা এটা পরীক্ষা করার জন্য। আর ম্যানেজ মডেল মানুষ মাত্র করতে পারে নাকি? 8 লক্ষ কত? 8 লক্ষ কত? 8,38,000 টাকার বেনিফিট। প্রিমিয়াম পেমেন্ট করছে কত? 11,10,000। 11,10,000 এর এই 8,38,500 ডিভাইড বাই 11,10,000 কত পার্সেন্ট দেখেন তো? একটু 8,38,500 ডিভাইডেড বাই ভাগ 11,10,000 ইনটু 100। 75.54। 100 থেকে 75.54 বিয়োগ দিলে কত হয়? 24. মাত্র 25% টাকা দিয়ে স্যার 4,47,00,000 টাকার কভারেজ কিনেন স্যার। কি কথা ঠিক আছে? সো এইভাবে যদি আমরা প্রেজেন্ট করি, পলিসি হবে কি হবে না? হবে কি হবে না? এটা কি খুব জটিল জিনিস আলাপ করছে আপনাদের সাথে? 6,72,000 টাকাটা। সো যদি আপনি আপনার লক্ষ্যটা থাকে ডেফিনিট, লক্ষ্যটা থাকে নিশ্চিত আমি এখানে পৌঁছবই, তাহলে আপনারা, আমাদের কেন হয় না জানেন? আমাদের কোনো টার্গেট থাকে না, আমাদের কোনো লক্ষ্য থাকে না। সো আজকে থেকে নতুন করে লক্ষ্য তৈরি করেন।
We are never ever bored to set a new goals or to dream a new dream. আমরা এত বুড়ো হয়ে যাই নাই আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবো না বা নতুন করে টার্গেট ফিক্স করতে পারবো না। এই জন্য আজকে থেকে একটা নতুন স্বপ্ন দেখেন। আমরা কি আছে? তাহলে জীবন পাল্টে যাবে, আজকে থেকে পাল্টে যাবে। এটা সম্ভব, এটা সম্ভব। এজন্য সবসময় একটা টার্গেটের উপর ফিক্স করবে। কারণ টার্গেটটা ফিক্স করার জন্য আমরা কি করতে পারি? কিছু অ্যাক্টিভিটিস করতে পারি। আমি এই বছরে কোথায় যেতে চাই, ওই বছরে কোথায় যেতে চাই, কি করতে চাই, এগুলো নিয়ে অনেক আগে আলাপ করছি। আজকে একটা বিষয় নিয়ে আপনারা আলাপ করব, কিভাবে আমরা ঘুমাই, কিভাবে আমরা আচ্ছা ট্যাক্সের বিষয়গুলো কি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? সো ক্লিয়ার যেহেতু আমরা আমাদের লক্ষ্য পৌঁছানোর জন্য কি জিনিসটা মেন দরকার সে বিষয়ে খানিকক্ষণ আলাপ করে আমি শেষ করতে চাই। আচ্ছা বলুন তো আমরা কেন কাজ করি? আমাদের জন্য করা যাবে টাকার জন্য কাজ করি। সেই টাকা নিয়ে টাকার ইম্পর্টেন্স দিয়ে একজনের কথা এত ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার না করে ঘুমাইতে পারবো বুঝছেন? এই লোকগুলো এতগুলো লোক তো একসাথে তো পাওয়া যায় না, না? তোমার টাকা নেই, সমাজে তোমার কোনো সম্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে, টাকাকেই ভালোবাসতে হবে, না হলে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু মহলে তোমার কোনো মূল্য নেই। যতই তুমি সুদর্শন হও না কেন, তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম। এটা ছেলে মেয়ে বোধ, যদি এটা ছেলেদের নিয়ে লেখা। যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো, তোমার আসল ডিগ্রি তোমার রোজগার। যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলাবোস অন্যের ঘরণী। একটা গান আছে না, হ্যালো এটা কি 2441139 হ্যালো, হ্যাঁ কি শুনতে পাচ্ছ? তো ওই বেলা, ওই অবেলা, হ্যাঁ আরেকজনের হয়ে যাবে যদি টাকা না থাকে। তো একটা ঘটনা বলি, আমার এক পরিচিত একজনের পছন্দ করতো খুব, তার কাজিনও বাবা, ওদের সাথে একটা ভালো সম্পর্ক, সবাই জানে ওদের কি হবে। তো কিছুদিন পরে দেখা গেল একজন আমেরিকান স্টাবলিশ ছেলে আসছে, আমেরিকা ইন ডলার ইন টাকা আউট। ছেলেটা হাটে পাবে, কিন্তু তার ফ্যামিলি তার ভবিষ্যৎ, অনাগত ভবিষ্যতের চিন্তা করে ওর কাছে বিয়ে দিয়ে দিয়েছে। টাকার এত ইম্পর্টেন্স। জি আচ্ছা, যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমণ তোমার চারদিকে ঘুরবে। তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ পাবে। তোমার টাকাই ঠিক করবে কোন বংশের কোন সুন্দরী তোমার জীবন সঙ্গী। তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা সম্মান পাবে, আদর পাবে। মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দিবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর। তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য, পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা। এরপরও ঘুমান কিভাবে? পেস্টেটার বোনাস পান না কিভাবে? জিরো দিয়ে এখন জিজ্ঞেস করলে ম্যাক্সিমামে জিরো। বন্ধ ছিল তো ওই বন্ধে কি কাজ করে? যারা সিরিয়াস ছিল তারা কাজ করছে, প্রফিট করে ফেলছে, তারা বেশি বেশি ইনকাম করে ফেলছে, ফার্স্ট কোচিং এর যে ইনকামটা পেয়ে গেছে, ভালো অ্যামাউন্ট পেয়ে গেছে। আর আমরা ম্যাক্সিমাম হয়ে ঘুমাইছি, বেড়াইছি। বলে আপনি কি করেন? বলে আমি রেস্ট নিই। বলে কিভাবে রেস্ট নেন? বলে আমি ঘুমাই, ঘুমানোর পর আবার উঠি, আবার চা খাই, আবার রেস্ট নিই, আবার এই কাজ ওই কাজ করে, ইউটিউব দেখি, ফেসবুকিং করে, এই করে করতে করতে রাজনীতি নিতে আমার কাজ। এই করে করে আমরা আমাদের জীবনটাকে শেষ করে ফেলছি। তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার রক্তের হিসাব কেউ রাখবে না, শুধু তোমার টাকার হিসাব রাখা হবে। তোমার আবেগ, তোমার খিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না, বুঝবে শুধুই তোমার ব্যাংক ব্যালেন্স। স্বীকার করার কিছু আছে? টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ, আর না থাকলে তুমি কাপুরুষ।
টাকা থাকলে তোমার সব কথাই বাণী, আর না থাকলে নর্দমার পানি। তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে, কারণ তুমি পুরুষ, তুমি নারী, তুমি মানুষ নও, তুমি শুধুই একটা রক্ত মাংসের গড়া টাকা উৎপাদনের মেশিন। ঘটনা সত্য স্যার। সো মেশিনে তো কাঁচামাল দিতে হবে নাকি? কাঁচামালটা হলো প্রসপেক্টিং, কাঁচামাল হলো বেসিক। প্রতিদিন নিয়ম মেনে সুটেড ফুটেড হয়ে কাস্টমারকে দাওয়াত দিতে হবে। ওই বেসিক ছাড়া বেসিক কিভাবে? আমরা যারা মুসলমান বা অন্য ধর্ম মুসলিমরা কি করে, নামাজ যারা পড়ি, উযু করতে হয়, দোয়া করে, তারপর নামাজের জন্য নিয়ত করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ, তারপর আরেক নামাজ হবে। ইসলাম তো থাকবে না। সো বেসিক ছাড়া কিছু নাই। ওই যে সকাল বিকাল সন্ধ্যা সারা বলে ভাই লোকজনের কাছে দেখা করেন, আপনাদের কাছে কইলে কই স্যার একই কথা তো কোন, তো একই কথা তো বলবো, ব্যবসাটা একই নাকি? আমরা কি আছে? সো তুমি, তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে, কারণ তুমি পুরুষ, তুমি নারী। এই নারীটা কেন আছে এখানে? মহিলা এখন বলে না, মহল্লা থাকে যে তারা মহিলা। আধুনিক হলো নারী যারা ফ্যামিলিতে কন্ট্রিবিউশন দরকার আছে কিন্তু এখানে আসে নাকি, অথবা নিজের সময়টাকে ভালোভাবে উপভোগ করার জন্য এখানে আসছে। সুতরাং এটাকে সর্বোচ্চ কাজে লাগান। তুমি মানুষ নও, তুমি শুধুই একটা রক্ত মাংসের গড়া টাকা উৎপাদনের মেশিন। এটাই বাস্তবতা, বুঝলে বন্ধু? তাই তো কবি বলেছেন, জন্মে টাকা, জন্মান্তে টাকা, জগতে টাকারের খেলা। জগতে কি টাকারই খেলা। টাকা মাটি, টাকার মিল মহব্বত বড় কথা। টাকা নাই, ভালোবাসা ওই দরজা দিয়ে ঢুকা জানলা দিয়ে পালায়। এই কবিতাই তো বলছে নাকি? সো এই বাস্তবতায় এই টাকাটা অসম্ভব বেসম্ভব বিশ্রী পরিমাণে বেশি ইনকাম করতে পারেন ম্যাটলাইফের প্ল্যাটফর্মকে ইউজ করে। আপনার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েশনশিপ সেটাকে এনজয় করুন, ভালোবেসে যদি লেগে থাকেন, প্রত্যেকেই ভাগিদার হবেন, অনেক টাকার মালিক হবেন। এবং এই যে ট্যাক্সের বিষয়গুলি আলাপ করছি, যদি বুঝে থাকেন, সেভাবে যদি প্রেজেন্ট করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেক প্রেজেন্টেশনে কোনো